পর সাধু গোবিন্দের হাত ধরলেন এবং হাসতে হাসতে বললেন, সত্যি তোমার ভাগ্য খুবই ভালো। আরে গোবিন্দ, কতক্ষণ ধরে আওয়াজ দিচ্ছি, কোন গভীর চিন্তায় হারিয়ে আছো? হ্যাঁ বলরাম, এই জানো তো, আজ খেতে একজন সাধুর দেখা পেয়েছিলাম। হয়ে গেলি? হ্যাঁ, বলি, কি বিশ্বাস আছে তোর যে তুই আমার ঋণ ফেরত দিবি? হ্যাঁ, আমার কথা কি বিশ্বাসের যোগ্য নয় শেঠজি? সে একটি ঝোপের কাছে এসে বসে পড়ল। গোবিন্দ দেখল ঝোপের মাঝে একটি অদ্ভুত সোনালী চকচকে ডিম পড়ে আছে। গোবিন্দ খেতে চলে গেল। সন্ধ্যায় যখন ফিরল তখন আবার সেই আওয়াজ এলো। আমার খুব খিদে পেয়েছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে খাবার বানালো এবং ডিমের সামনে রেখে দিল। গোবিন্দ একটা গাছের নিচে বসে পড়ল। সে রুটি বের করল এবং সবজির সাথে খেতে শুরু করলো। যেই প্রথম গ্রাস খেলো তখনই তার কানে একটি আওয়াজ ভেসে এলো। তুমি কি আমাকেও তোমার সাথে খাবার খাওয়াতে পারো? আমি গতকাল থেকে কিছু খাইনি। গোবিন্দ উপরের দিকে তাকালো। একজন সাধু মহারাজ তার সামনে দাঁড়িয়ে ঘুরঘুর করে তাকে দেখছিলেন। গোবিন্দর মনে একটা দুষ্টুমি এলো। সে একটু হাসল। সাধু মহারাজ, একটি শর্তে আমি আমার খাবারের অংশ আপনাকে দিতে পারি। বলো, কোন শর্ত? আগে আমাকে এটা বলুন যে আমি কখনো ধনী হতে পারবো কিনা, খুব ধনী। সাধু এদিক ওদিক তাকালেন এবং শান্ত স্বরে বললেন, এই ক্ষেতটা কার? কেন আমার? আর এই বলদ, এগুলো কার? এগুলোও আমার। সাধু একটি রহস্যময় হাসি দিয়ে বললেন, তোমার কাছে তো সবকিছুই আছে। কিন্তু যা কিছু আমার কাছে আছে আমি তাতে সন্তুষ্ট নই। আমি আমি এত ধনী হতে চাই, এত ধনী হতে চাই যে কোনো পরিশ্রম করব না, অথচ আমার জীবন বেশ আরামে কাটবে। সেটা তো আমি তোমার হাত দেখেই বলতে পারি। তবে এখন আমারও একটি শর্ত আছে। ও, আপনারও শর্ত আছে? তা কেমন শর্ত? প্রথমে আমাকে তোমার খাবারের অংশীদার করো। গোবিন্দ হাসল এবং সাধুকে নিজের সাথে বসিয়ে নিল। দুজনে একসাথে খাবার খেল। খাওয়ার পর সাধু গোবিন্দের হাত ধরলেন এবং হাসতে হাসতে বললেন, সত্যি তোমার ভাগ্য খুবই ভালো। বিশ্বাস করো, তুমি যতটা ধনী হওয়ার কথা ভাবো তার চেয়েও অনেক বেশি ধন তোমার ভাগ্যে লেখা আছে। কিন্তু গোবিন্দ আওয়াজ দিয়ে বলল, সাধু মহারাজ, বলি এমন তো নয় যে আপনি আমাকে এমনি এড়িয়ে গেলেন। আমি তোমাকে যা বলেছি সত্য বলেছি। শুধু একটা কথা মনে রেখো, ভবিষ্যতে যদি কোনো প্রাণী বা পাখিকে বিপদে দেখো তাহলে স্বার্থহীনভাবে তার সেবা করো। কারণ তোমার ধনের লালসা তো আছে, কিন্তু তুমি লোভী নও। তোমার মন ভেতর থেকে শুদ্ধ, তাতে মানবতাও বাস করে। এটা আলাদা কথা যে তুমি এখনো সেই মানবতাকে চিনতে পারোনি। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন। গোবিন্দ আবার তার ক্ষেতের কাজে মন দিল, কিন্তু সাধুর কথাগুলো ভাবতে লাগলো। কিছুক্ষণ পর গোবিন্দ গভীর চিন্তায় ডুবে নিজের বাড়ির দিকে ফিরছিল। তখনই সামনে থেকে তার প্রতিবেশী বলরাম এলো।
আরে গোবিন্দ, কতক্ষণ ধরে আওয়াজ দিচ্ছি, কোন গভীর চিন্তায় হারিয়ে আছো? হ্যাঁ, বলরাম, এই জানো তো, আজ খেতে একজন সাধুর দেখা পেয়েছিলাম। তিনি আমার হাত দেখে বললেন যে আমার কপালে নাকি অনেক ধনসম্পত্তি আছে। না জানি কেন তার কথায় আমার সত্যতা মনে হলো না। কখনো কখনো নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কিছু অন্যরকম করতে হয়। আমি কিছু বুঝতে পারলাম না, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বলরাম। দেখো গোবিন্দ, ব্যবসায়ী অনেক বড় ধনী হয়, আমরা কৃষক পরিশ্রম করে মাটির বুক চিরে শস্য ফলাই, কিন্তু আমরা সেটা নিজের ইচ্ছা মতো বেচতে পারি না। রাজা শস্যের দাম ঠিক করে দিয়েছেন, তাই আমাদের আয় সীমিত। আমার মনে হয় তোমার ব্যবসা করা উচিত। হতেই পারে ব্যবসা করার ফলে তোমার ভাগ্য বদলে যাবে। এই বলে বলরাম সেখান থেকে চলে গেল। গোবিন্দ বাড়ি পৌঁছলো এবং বলরামের কথাগুলো ভাবতে লাগলো। বলরামের কথায় যুক্তি তো আছে। এত পরিশ্রম করে শস্য ফলানোর পর অবশেষে যা পাওয়া যায় তাতে শুধু দুবেলা খাবারই জোটে, কিন্তু এর থেকে তো বেশি কিছু পেতে গেলে ব্যবসা করাই ভালো। না, একটা কাজ করি, কাল শেঠ করম দাসের বাড়িতে যাই। সে তো ধার দেয় শুনেছি, কিছু ঋণ নিয়ে ব্যবসা শুরু করি। পরের দিন গোবিন্দ শেঠ খরমদাসের হাবেলিতে পৌঁছে গেল। শেঠ করম দাস, বলছিলাম আমার কিছু ঋণ চাই। ঋণ চাই? কিন্তু যতদূর আমি জানি তোর জমি তো খুব উর্বর এবং ভালো ফসলও হয়। বলি, তোর ঋণের কি দরকার? হ্যাঁ, আসলে শেঠজি, একজন সাধু মহারাজের সাথে আমার দেখা হয়েছিল। তিনি বললেন যে আমার ভাগ্যে নাকি অনেক ধনসম্পত্তি লেখা আছে। তাই আমার মনে হয় ব্যবসা করে আমি আরো বেশি টাকা উপার্জন করতে পারবো, যেটা চাষবাস করে সম্ভব নয়। তুই একজন সাধুর কথায় ঋণ নিতে চলে এলি। যাকে, এটা তোর ব্যাপার, কিন্তু আমি তো এমনি এমনি ঋণ দিই না। যদি দিই তবে কিছু বন্ধক রাখতে হয়। বলি, তোর ক্ষেত তো উর্বর, তুই তোর ক্ষেতটা বন্ধক রেখে দে আমার কাছে, আর ঋণ নিয়ে যা। না শেঠজি, আমি কিছু বন্ধক টন্ধক রাখবো না, শুধু আপনি আমাকে ঋণ দিন। ব্যবসায় মুনাফা হলেই আমি সুদসহ আপনার সমস্ত ঋণ ফিরিয়ে দেবো। আরে, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, বলি, কি বিশ্বাস আছে তোর যে তুই আমার ঋণ ফেরত দিবি? হ্যাঁ, আমার কথা কি বিশ্বাসের যোগ্য নয় শেঠজি? ওরে গোবিন্দ, আজকাল আর কথার কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। ঠিক আছে, যাও, তোমার কাছ থেকে আমার ঋণ চাই না, আমি অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নেব। কিন্তু মনে রেখো, যেদিন আমি ধনী হব সেদিন আমি তোমার সমস্ত চালাকি ফাঁস করে দেব। না জানি কত গরিব গ্রামবাসীর জমি ঋণ দেওয়ার নাম করে তাদের উপর ভারী সুদ চাপিয়ে তুমি দখল করে রেখেছো। কি বললি? বের হ, বের হ এখান থেকে, দূর হয়ে যা, তাড়াতাড়ি দূর হয়ে যা, নয়তো আমি আমার চাকর রঙ্গা আর বিল্লাকে দিয়ে তোর হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। দূর হ শিগগিরই। শেঠের কথা শুনে গোবিন্দ ক্রোধিত হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। পরের দিন গোবিন্দ আবার খেতে কাজ করতে লাগলো। সে এটাই ভাবতে ভাবতে সারাদিন পরিশ্রম করলো। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময় তার নজর ঝোপের মধ্যে পড়ে থাকা একটি আহত ময়না পাখির ওপর পড়ল, যে অচেতন ছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরছিল। হে ভগবান, মনে হচ্ছে এটা কোনো ধারালো কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে।
তারপর আহত হয়ে অচেতন হয়ে গেছে। এ বাবা, এর শরীর থেকে তো প্রচুর রক্ত পড়ছে। যদি এর চিকিৎসা না করা হয় তবে তো এটা মারা যাবে। না, একটা কাজ করি, এটাকে বরঞ্চ বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করি। গোবিন্দ স্নেহের সাথে সেই ময়নাকে তুলে নিল এবং তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। সে ভেষজ ওষুধের প্রলেপ তৈরি করে তার ক্ষতগুলোতে লাগালো। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হলো, কিন্তু ময়না পাখির জ্ঞান ফিরল না। রাত নেমে এলো এবং গোবিন্দ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গোবিন্দর ঘুম ভাঙল। দেখলো ময়নার জ্ঞান ফিরে এসেছে। সে এদিক ওদিক দেখছিল। হঠাৎ সে মানুষের ভাষায় বলল, আমি এখানে কিভাবে? ময়নার মুখ থেকে মানুষের ভাষা শুনে গোবিন্দ চমকে গেল। আরে, দারুণ ব্যাপার তো। তুমি তুমি মানুষের গলায় কথা বলছো? হ্যাঁ, আমি একটি জাদুকরী জঙ্গলের ময়না পাখি। সেখানে পাখি ও প্রাণী মানুষের ভাষাতেই কথা বলে। উড়তে উড়তে আমি আমার জঙ্গলের সীমা থেকে বাইরে চলে এসেছিলাম এবং হঠাৎ আমার শরীর একটি গাছের ধারালো ডালের সাথে ধাক্কা খেলো। তারপর আমার আর কিছু মনে নেই। তুমি অচেতন ছিলে, তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছিল। সেই সময় যদি না আমি তোমাকে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করতাম, তাহলে তুমি মারা যেতে। তুমি খুব ভালো মানুষ। এই পৃথিবীতে এমন মানুষ খুব কম আছে যারা পাখিদের যত্ন নেয়। এই শুনে গোবিন্দ হাসল, কিন্তু পরের মুহূর্তেই তার মাথায় একটি জোরে ধাক্কা লাগলো। সে বিড়বিড় করতে বলল, হ্যাঁ, আরে সেদিন তো সাধু মহারাজ আমাকে বলেও ছিলেন যে যদি ভবিষ্যতে কোনো প্রাণী বা পাখি বিপদে পড়ে তো তার সেবা করা উচিত। এই কথাটা তো আমার মাথা থেকে একদম চলে গিয়েছিল। কি হয়েছে? তুমি একাকে কি বিড়বিড় করছো? সে বিড়বিড় করতে লাগলো। গোবিন্দ পুরো ঘটনাটা ময়নাকে বলল। ময়না মনোযোগ দিয়ে শুনতে থাকলো। এর মানে তুমি আমার সেবা নিঃস্বার্থ মন দিয়ে করেছো, সাধুর কথা শুনে নয়। সাধু সত্যিই বলেছিলেন তোমার মন সোনার মতো শুদ্ধ। শুধু তুমি এটা জানো না। তুমি আমাকে সাহায্য করেছো, এখন আমি তোমাকে সাহায্য করব। আমাকে তুমি সাহায্য করবে? কেমন সাহায্য? চলো আমার সাথে জঙ্গলে, আমি তোমাকে কিছু দেখাবো। সেটা দেখে তোমার চোখ বিস্ময় ফেটে যাবে। তাহলে আর দেরি কেন? চলো চলো। ময়না গোবিন্দকে নিয়ে ঘন জঙ্গলে পৌঁছলো। সে একটি ঝোপের কাছে এসে বসে পড়ল। গোবিন্দ দেখল ঝোপের মাঝে একটি অদ্ভুত সোনালী চকচকে ডিম পড়ে আছে। আরে, এটা তো বড় বিচিত্র ডিম, আর এটা তো পুরো সোনার মনে হচ্ছে। যদি আমি এটাকে বাজারে বেচে দিই তাহলে তো অনেক টাকা পাওয়া যাবে। শুধু এই ভুলটা করো না। মানে? এই ডিমটা তোমার বাড়ি নিয়ে যাও। এটির ঠিক তেমনই সেবা করো যেমন তুমি আমার করেছো। হতে পারে যখন অন্য কেউ এই ডিমের রহস্য জানতে পারবে তখন সে এটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, তোমাকে এই ডিমের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। নিজের মনে এর প্রতি প্রেম জাগিও, তারপর দেখো তোমার ভাগ্য নিজেই বদলে যাবে। এখন আমার জাদুকরি জঙ্গলে ফেরার সময় হয়েছে, আমি আর ফিরে আসবো না। এই বলে ময়না পাখি উড়ে গেল। সে গোবিন্দের মনে শত শত প্রশ্ন রেখে গেল। গোবিন্দ সোনার ডিমটা তুলল এবং নিজের বাড়িতে নিয়ে এলো। সে ওটা নিজের ঘরে রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। না, বুঝতে পারছি না যে ময়না পাখিটা আমাকে ঠিক কি বলতে চেয়েছিল। এটা সোনার ডিম, এর রক্ষা করতে হবে এবং এর প্রতি প্রেম জাগাতে হবে। বড়ই বিচিত্র ধাঁধা। যাক গে,
এখন খুব ঘুম পাচ্ছি, আমি ঘুমাই। সকালে উঠে দেখব, তখন হয়তো এর রহস্য কিছুটা হলেও বুঝতে পারবো। এই বলে গোবিন্দ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গোবিন্দর ঘুম ভাঙল। তখন সে চমকে গেল, দেখলো ডিমটা বড় হয়ে গেছে। আরে এ কি, আমি এটা এখানে যখন রেখেছিলাম তখন তো এটা একটা ছোট্ট ডিম ছিল, এটা হঠাৎ বড় হলো কিভাবে? গোবিন্দ ডিমটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো। হ্যাঁ, যাই হোক, যদি এটা এরম বড় হতে থাকে তবে আমার জন্যই তো ভালো। যত বড় সোনার ডিম তত বেশি দাম। এই বলে গোবিন্দ ক্ষেতের দিকে বেরিয়ে গেল। সন্ধে যখন সে ফিরল, তখন দেখলো ডিমটা এখন আরো বিশাল হয়ে গেছে। এ কি, এই ডিমটা তো আরো বড় হয়ে গেছে। না না, দেখা যাক এটা কত বড় হয়। নিশ্চয়ই সেই ময়না পাখিটার কথায় কোনো গভীর রহস্য ছিল। রাতে গোবিন্দ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, তখন ডিমটা এখন এক মানুষের সমান আকারের হয়ে গেছে। আরে, এই সোনার ডিমটা তো এখন মানুষের মতো বড় হয়ে গেল। এত বড় ডিম যদি আমি বেচে দিই তবে তো আমার কাছে টাকার আর কোনো অভাবই থাকবে না। হঠাৎ সেই ডিম থেকে এক নারীর আওয়াজ এলো। আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। ডিমের ভেতর থেকে আসা নারীর আওয়াজ শুনে গোবিন্দ ভয় পেয়ে গেল। এ কি, এই ডিমের ভেতর থেকে তো মেয়ের গলার আওয়াজ আসছে। সেই ময়না পাখিটা আমাকে কোনো বিপদে ফেলেনি তো? বাকি কথা পরে বলবে, আমার খুব খিদে পেয়েছে। তুমি কে? এটা আমি তোমাকে বলতে পারি না, যদি আমি বলি তবে এই মুহূর্তে আমি জ্বলে ছাই হয়ে যাব পুড়ে। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি কোনো মানুষ? কে জানে, তুমি হয়তো কোনো ডাইনি, রাক্ষসী বা পিশাচী। না, আমি রাক্ষসী নই, না পিশাচি, আর না কোনো ডাইনি। গোবিন্দ গভীর চিন্তায় ডুবে গেল। কিন্তু আমি তোমাকে খাবার দেব কিভাবে? তাহলে তো আমাকে ডিমটা ভাঙতে হবে। এমন করার চেষ্টাও করো না, তুমি যদি ডিম ভাঙো তবে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে তুমিই বলো, আমি তোমাকে কিভাবে খাবার দেবো? তুমি তো ডিমের ভেতরে আছো। খাবার ডিমের সামনে রেখে দাও, সেটা গায়েব হয়ে যাবে এবং আমার কাছে পৌঁছে যাবে। গোবিন্দ রুটি বানালো, সুস্বাদু সবজি তৈরি করলো এবং ডিমের সামনে রেখে দিল। পরের মুহূর্তেই ডিম থেকে একটা রঙিন রশ্মি বেরোলো এবং খাবার গায়েব হয়ে গেল। হ্যাঁ, সত্যিই তো, এ খাবার তো সত্যি সত্যি গায়েব হয়ে গেল। খাবার বড় সুস্বাদু ছিল, এত ভালো খাবার আমি আগে জীবনে খাইনি। তুমি কি তোমার স্ত্রীকে দিয়ে বানিয়েছো? না না, আমার বিয়ে হয়নি, আমি নিজেই খাবার বানিয়েছি। তাহলে তোমার স্ত্রী বড় ভাগ্যবতী হবে, তাকে তো রান্না করতেই হবে না। যদি আমি এই ডিম থেকে বাইরে থাকতাম তবে আমি তোমাকে বিয়ে করতাম। গোবিন্দ তার কথা শুনে হেসে উঠল। তুমি যেই হও, তুমি কিন্তু খুব চঞ্চল এবং দুষ্টু মেয়ে মনে হচ্ছ। যাকগে, অনেক দেরি হয়ে গেল, আমি খেতে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। সন্ধ্যা এসে তোমার সাথে কথা বলবো, কেমন? কি, তাহলে কি আমি সারাদিন এভাবেই বসে থাকবো? আরে, তাহলে কি কাজ করব না? আরে, আমাকেও পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, আমি তো আর কোনো রাজা নই। এই বলে গোবিন্দ খেতে চলে গেল। সন্ধ্যায় যখন ফিরল, তখন আবার সেই আওয়াজ এলো। আমার খুব খিদে পেয়েছে। গোবিন্দ সঙ্গে সঙ্গে খাবার বানালো এবং ডিমের সামনে রেখে দিল। খাবার আবার গায়েব হয়ে গেল।
বাহ, তুমি তো সুস্বাদু খাবার বানিয়েছো। এখন থেকে তোমাকে রোজ সকালের খাবার আমাকে দিয়ে এবং দুপুরের ডিমের সামনে রেখে যেতে হবে। সেই ময়না পাখিটা বলেছিল যে এই ডিমটার সেবা করলে নাকি আমার ভাগ্য বদলে যাবে, কিন্তু এখন তো দেখছি উল্টো হচ্ছে। আগে শুধু নিজের জন্য 2টো রুটি বানাতাম, হয়ে যেত, এখন তো 4টে বানাতে হয়। গোবিন্দ হাসল এবং ডিমের ভিতর থেকে নারীর হাসির আওয়াজও আসতে লাগলো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি খুব সুন্দরী? জানি না, কিন্তু আমার মা বলতেন যে আমি খুব সুন্দরী। বলছি, তুমি এই ডিমের ভেতর কি করে এলে? আমি চাইলেও এটা বলতে পারি না, কিন্তু নিয়তি একদিন অবশ্যই আমাকে দিয়ে সোনার ডিম মুক্ত করাবে। আচ্ছা, তোমার নাম কি? কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর ভেতর থেকে একটা ধীর আওয়াজ এলো। আমার নাম সৌম্যান। গোবিন্দ শান্ত হয়ে গেল। রাত পেরোতে থাকলো এবং গোবিন্দ সারা রাত সেই ডিমের ভেতরের নারীর সাথে কথা বলতে লাগলো। দিন পেরোতে লাগলো, সময় কাটতে লাগলো। এখন এটা তার দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছিল। সকালে খেতে যাওয়ার আগে সে সৌমান্যের জন্য খাবার বানাতো, আর সন্ধ্যায় ফিরে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। ধীরে ধীরে গোবিন্দর মনে সৌমান্যের প্রতি প্রেমের অনুভূতি জন্ম নিতে শুরু করলো। সে এখন তাকে ছাড়া কথা না বলে কিছুতেই থাকতে পারত না। রঙ্গা সেখান দিয়ে যাচ্ছিল। সে গোবিন্দর বাড়ি থেকে আসা নারীর আওয়াজ শুনে থেমে গেল। আরে, এ কি? গোবিন্দর তো বিয়ে হয়নি, সে তো নিজের বাড়িতে একাই থাকে, কিন্তু সে কোনো মেয়ের সঙ্গে কথা বলছে মনে হচ্ছে। গিয়ে দেখতে হয়তো ব্যাপারটা। রঙ্গা ধীরে ধীরে জানলা দিয়ে উঁকি মারে। সে দেখে হতবাক হয়ে যায়। সামনে একটি বিশাল সোনার ডিম ছিল, আর গোবিন্দ তার সাথে কথা বলছিল। ভেতর থেকে নারীর আওয়াজ ভেসে আসছিল। আরে, এটা এটা কি? গোবিন্দর কাছে এত বড় সোনার ডিম! রঙ্গা হাঁপাতে হাঁপাতে শেঠ করমচাঁদের হাবেলিতে পৌঁছল। শেঠ তার অন্য সঙ্গী বিল্লার সাথে বসেছিল। সর্জি, আমি আমি যা দেখলাম সেটা যদি আপনি শোনেন, আপনার বিশ্বাসই হবে না সর্জি। জানেন, এ গোবিন্দর বাড়িতে একটা একটা বিশাল সোনার ডিম আছে, আর তার ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর আসছে। আরে, বলিস কি রে রঙ্গ, গোবিন্দর কাছে এত বড় সোনার ডিম এলো কোথা থেকে? শেঠ করমচাঁদের মনে লোভের আগুন জ্বলে উঠল। তাহলে আর দেরি কিসের? চল, সেই ডিমটা এক্ষুনি গিয়ে নিয়ে আসি। ভালো কথায় না দিলে ছিনিয়ে নিয়ে আসবো। কিছুক্ষণের মধ্যেই শেঠ করমচাঁদ তার 2 চাকর রঙ্গা এবং বিল্লাকে সাথে নিয়ে গোবিন্দর বাড়ি পৌঁছল। আরে শেঠজি, আপনি? গোবিন্দ, তোমার গুপ্ত রহস্য আর যে রহস্য রইল না, এই সোনার ডিমটা তুমি তাড়াতাড়ি আমার হাতে তুলে দাও, নইলে তোমার প্রাণ হারাতে হবে কিন্তু। সাবধান শেঠজি, এই ডিমটা থেকে দূরে থাকুন। আমি এই ডিমটা কাউকে হাত লাগাতে দেবো না। এটা আমার আমার ডিম। সোনার ডিম তারই হবে যে বেশি শক্তিশালী। রঙ্গ, বিল্লা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তোদের হাতে লাঠি আছে না? ওই লাঠি দিয়ে গোবিন্দর হাড় গোড় ভেঙে ওই ডিমটা তুলে নিয়ে আয়। রঙ্গা এবং বিল্লা লাঠি তুলল এবং গোবিন্দর ওপর ঝাঁপিয়ে পড়ল। গোবিন্দ পুরো শক্তি দিয়ে তাদের মোকাবিলা করল, কিন্তু তারা 3 জন ছিল আর সে একলা। গোবিন্দর মাথা ফেটে গেল, তার কপাল থেকে রক্ত ঝরে পড়ল। সে রক্তাক্ত হয়েও ডিমটাকে ভাঙতে দিল না। হঠাৎ তার মাথা থেকে ঝরে পড়া 1 ফোঁটা রক্ত সেই সোনার ডিমটাকে ছুঁয়ে গেল। পরের মুহূর্তেই ডিম থেকে রঙিন রশ্মি ফেটে বেরোলো
এবং তারপর সেই ডিম তীব্র আলোতে গায়েব হয়ে গেল। তার জায়গায় এক অত্যন্ত সুন্দরী নারী আবির্ভূতা হলেন। রঙ্গা, বিল্লা এবং শেঠ করমচাঁদ তিনজনই ভয়ে কাঁপতে লাগলো। এ তো আমাদের রাজ্যের রাজকুমারী সৌমান্য, যে কিছু মাস আগে জঙ্গলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আমাদের ক্ষমা করে দিন রাজকুমারী। দূর হয়ে যাও এখান থেকে, এবং মনে রেখো যদি ভবিষ্যতে আবার গোবিন্দের ওপর হাত তোলার চেষ্টা করো, তবে আমার চেয়ে বড় শত্রু তোমাদের কেউ হবে না। রঙ্গা, বিল্লা এবং শেঠ করমচাঁদ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাজকুমারী, আপনি এই সোনার ডিমের ভেতরে এলেন কিভাবে? এর পেছনে একটি গল্প আছে। আসলে আমার শিকারের বড় শখ ছিল। আমি রোজ জঙ্গলে যেতাম এবং নির্দোষ পাখি ও প্রাণীদের অকারণে মারতাম। একদিন আমি একটি কবুতরের ডিম ভেঙে দিলাম। সৌমান্যের চোখ ভরে এলো। এইসব একজন সাধু মহারাজ দেখেছিলেন। তিনি ক্রোধিত হয়ে গেলেন এবং বললেন, তোর মনে পাখিদের প্রতি কোনো প্রেম নেই, তাই আমি তোকে শাপ দিচ্ছি, তুই একটা সোনার ডিমের ভেতর বন্দি থাকবি। আমি ভয় পেয়ে গেলাম এবং তার কাছে ক্ষমা চাইতে লাগলাম। কিন্তু সাধু বললেন, শাপ তো ফেরানো যাবে না, তবে যদি কোনো ব্যক্তি ডিমটি পায় এবং স্বার্থহীনভাবে তার সেবা করে, তবে ডিমটা বাড়তে থাকবে, এবং যখন তার ওপর কোনো মানুষের রক্ত পড়বে তখন তুই শাপমুক্ত হবি। তার মানে আপনি শাপমুক্ত হয়ে গেলেন? হ্যাঁ, তোমার জন্য। তুমি আমার স্বার্থহীন সেবা করেছো, আমাকে খাবার দিয়েছো, আমাকে জীবন দিয়েছো। তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমারী, এটা তো আমার পরম সৌভাগ্য, আর এটা আমার কাছে অনেক সম্মানেরও বিষয় হবে। রাজকুমারী সৌমান্য গোবিন্দকে রাজমহলে যেতে বলল। দুজনে রাজমহলে পৌঁছল। রাজা নিজের মেয়েকে জীবিত দেখে আনন্দের অশ্রু ফেলল। তোমার জন্যই আমার মেয়ে শাপমুক্ত হয়েছে গোবিন্দ, তাই আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গেই দেব এবং তোমাকে এই রাজ্যের পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করছি আমি। কিছুদিন পরেই রাজকুমারীর সম্মান এবং গোবিন্দের বিয়ে জমকালোভাবে সম্পন্ন হল। গ্রামের সাধারণ কৃষক এখন রাজ্যের রাজা হয়ে গিয়েছিল।